জানিয়ে রাখি, আমি এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছি যে নির্বাচন কমিশন যদি মাস্টার মশাই যদি আইনের বাইরে গিয়ে কাজ করে, মাস্টার মশাইকে আমরা আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না, এটা আমি অনেক আগে বলেছি। আপনাদের জানিয়ে রাখি, এখন দুটো বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। এখন আমরা কোর্টে যাচ্ছি, অলরেডি এসআইআর নিয়ে একটা আমার মামলা করা হয়েছে, আগামীতেও আমি মামলা করব, প্রস্তুতি নিচ্ছি, অথবা ওই মামলার সাথে এই বিষয়গুলো অ্যাড করে দিতে পারি, তার আমার কাজ চলছে। কিন্তু এর মধ্যেও তো আপনাকে হিয়ারিংয়ে ডাকছে, এবার আপনি যদি হিয়ারিংয়ে না যান বিপদ হতে পারে। আমি অনুরোধ করব যাদের হিয়ারিংয়ে ডাকছেন, কথাটা যেন কেউ আবার কেটে ছাড়বেন না, কেটে ছাড়লে ভুল হবে, বলবে যে এত মানুষকে পেরেশানি করছে, নওশাদ ভাই হিয়ারিংয়ে যেতে বলছে। কিন্তু হিয়ারিংয়ে না গেলে আপনি, এখন তো কোর্ট স্টে দেয়নি, কোর্ট তো এর উপরে কোনো কথা বলেনি, তাহলে আমি আপনাকে যদি আমি বলে দিই হিয়ারিংয়ে যাবেন না, আর আপনি না গেলে আপনার ভোটাধিকার কেটে গেলে আবার নওশাদ ভাইয়ের উপরে চাপবে। ওই জন্য আমি বলবো, যতক্ষণ না কোর্ট কোনো অর্ডার দিচ্ছে, আপনাকে যেভাবে ডাকছে ভাই সেভাবে কিছু করার নেই, আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তবে একটা অনুরোধ রাখবো, হিয়ারিংয়ে যাচ্ছেন, হিয়ারিংয়ে গেছেন, এই আরও সম্ভবত স্যারের বা অফিসারদের দিয়ে স্টাম্প করে সই করে নেবেন যে আমি হিয়ারিংয়ে এসেছি, তার প্রমাণ এটা। অন্যথায় আপনি হিয়ারিং থেকে ঘুরে আসবেন, বলবে আপনি হিয়ারিং অ্যাটেন্ড করেননি, তখন আপনার নামটা অনৈতিকভাবে কেটে দিতে পারে। আজকে একটা পত্রিকায় সকালে দেখছিলাম, ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খাস করে সংখ্যালঘু মুসলমানদেরকে পেরেশান করার, হয়রানি করার চেষ্টা করছে। এটা কি বা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ইন্টেনশন নিয়ে কাজ করে, তাহলে সে সংবিধান বহির্ভূত কাজ করছে, ধর্ম নিরপেক্ষতার বাইরে গিয়ে কাজ করছে, একটা বিশেষ ধর্মের মানুষকে, জাতির মানুষকে টার্গেট করছে। এটাও আমরা মেনে নেব না। এটাকে আটকানোর জন্য আইনি লড়াই চলছে, আইনি লড়াই হবে, সুপ্রিম কোর্টে মামলা করব, আপনারা আতঙ্কিত হবেন না। আমি শুধু আপনাদের বলবো যে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখুন। আইনের লড়াই সুপ্রিম কোর্টে হবে, মাঠে ময়দানে প্রয়োজন পড়লে মাঠে ময়দানে নেবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে। তবে মাঠে ময়দানে নেবে যে লড়াই আমরা দেবো, সেটা অবশ্যই শান্তিপূর্ণ প্রক্রিয়াতে হবে। অন্যথায় আপনার আমার নামে ভুল তথ্য স্টাম্প দেখে দিতে পারে। তাই কারো ফাঁদে পড়ে কোনো আন্দোলন করতে গেলে হিংসার রূপ আমরা নেব না, শান্তিপূর্ণ আন্দোলন করব। এর জবাব আমরা প্রয়োজনে ইসিআইয়ের কাছ থেকে নেব। আমি অবাক হয়ে যাচ্ছি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। নামের আকার একার ভুল, এর জন্য ডাক পড়ছে না, নাকি 6 সন্তান আছে তার জন্য ডাক পড়ছে না। এবার দেখা যাচ্ছে যারা 4 ভাই বোন, তাদেরকেও কাগজ পাঠানো হচ্ছে 6 ভাই বোন হিসাবে। বা 6 ভাই বোন তো অসুবিধা কোথায়? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই তো অনেক করছে, পিতা পুত্রের বয়সের কারো বিস্তর ফারাক, কারো বয়সের কম ফারাক, এই নিয়েও ডাকা হচ্ছে। কেন ভাই, কেন ডাকা হচ্ছে? কিছুই নয়, শুভেন্দু, আমার যতটুকু মনে হচ্ছে এটাতে বিজেপির একটা চাল আছে। কারণ শুভেন্দু অধিকারী গলা জোর করে বলেছিল 1.5 কোটি রোহিঙ্গা আছে, টোটাল বাদ পড়েছে 58,17,000 মতো। শুভেন্দু বাবুর মুখে বুলি বন্ধ হয়ে গেছে। তাহলে এত টাকা এখানে, বাইরের মাইকগুলো অফ করে দাও তো, বাইরের মাইকগুলো ফটাফট। শুভেন্দু বাবু বলেছিল 1.5 কোটি রোহিঙ্গা আছে, পেয়েছে খুঁজে? সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে ভাই। আর আমার এই বক্তব্য ভাই কেটে কুটে কেউ আর্ধেক আগে পিছনে কেটে ছাড়বে না, কিন্তু বলে দিলাম, ফেতনা লাগাবে না, ফেতনা লাগাবে না। আমি ফেতনা পছন্দ করি না। গতকালকে মিডিয়া আমাকে ধরে কি বলছে, ওই একটা নেতার নাম বলছে, উনি বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো। ওই কথা কি বলেছে? উনি ভাঙড়ের কথা বলেছে, কিন্তু আমাকে উত্তেজিত করার জন্য কি বলছে, তা আমি একটা রিয়াকশন দেবো। তবে কাল এই ভিডিও অনেক হয়েছে, কোনো মিডিয়া আমাকে এক্স্যাক্ট কোশ্চেন করেনি, আমি এক্স্যাক্ট উত্তর দিইনি। আমাকে এক্স্যাক্ট কোশ্চেন করবো, আমি এক্স্যাক্ট উত্তর দেবো। তো আপনাদেরকে একটু বলে যাই, অনেক ভিডিও কি আছে না বলছে, কোথা দিয়ে উঠেছি কোথা দিয়ে নেমেছি, আমার একটাই উত্তর, ভিডিওটা পাবলিশ করুক, তারপরে নওশাদ সিদ্দিকী মুখ খুলবে। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারলেন না? আমি কোথা দিয়ে উঠেছি কোথা দিয়ে নেমেছি কি হয়েছে, তো ভিডিওটা পাবলিক করে দিক, তারপরে নওশাদ সিদ্দিকী কথা বলবে। ফালতু কথা বলার সময় আমার নাই ভাই। এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্ত, আর আমি এখন
আর দ্বিতীয় কথা, দিনের আলোর মতো পরিষ্কার। আমি জিআইয়ের কনক্লেভে গিয়েছিলাম, ওখানে বিজেপির নেতা ছিল, কংগ্রেসের নেতা ছিল, এসডিপিআর ছিল, ডাব্লিউপিআর ছিল, আইএসএফের নেতা ছিল। ওটা দিনের আলো, সবাই দেখেছে। ও গল্প শুনিয়ে লাভ হবে না, মানুষ ভালো করে জানে। যদি তারপরেও কিছু তো ভিডিও থেকে থাকে, পাবলিক করে দিক। ভিডিও আছে বলছো তো, কি গো? পাবলিক করুক, তারপরে কোশ্চেন হবে। দেখ, ওই প্রসঙ্গে যাচ্ছি না। শুভেন্দু বাবু যে কথা বলেছে বাস্তবের সাথে মিল নেই, সেই জন্য আছে যারা ম্যাপিং হয়ে গেছে, অলরেডি ম্যাপিং হয়ে গেছে, তাদেরকে আবার ডাকার মানে কি? 2002-এর ভোটার লিস্টে নাম, এসআইআর লিস্টে নাম আছে, তাদেরকেও ডাকছে, মানেটা কি? মানেটা নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে, নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে ইচ্ছাকৃতভাবে মানুষকে পেরেশান হয়রানি করার চেষ্টা করছে। এই হয়রানি বন্ধের জন্য আমাদেরকে প্রয়োজনে মাঠে ময়দানে নেমে লড়াই করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আর আইনি লড়াই হবে। এই হয়রানি বন্ধ আগামী 21শে জানুয়ারি মিনারে আমরা ডাক দিয়েছি। যে কটা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে এসআইআর এর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক, হয়রানি বন্ধ করতে হবে। তাই কলকাতার শহীদ মিনারে আমরা সকাল 11টার মধ্যে পৌঁছে গিয়ে ওখান থেকে নির্বাচন কমিশনকে বার্তা দেব যে এই মাঠ শপথ নিচ্ছে আগামী দিনে যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রানি করা হয়, আমরা কিন্তু আগামী দিনে নির্বাচন কমিশন অফিস গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘেরাও করব। আপনারা সেখানে উপস্থিত হবেন তো নাকি ভাই? উপস্থিত হবেন তো নাকি? আপনাদের বলছি, যার 2002-এর ভোটার এসআইআর লিস্টে নাম আছে, তারও ডাক পড়েছে। যার পিতা পুত্রের নাকি 15 বছরের ডিফারেন্স, তারও ডাক পড়েছে। যার পিতা পুত্রের 50 বছরের ডিফারেন্স, তারও ডাক পড়েছে। আমি লজিক্যালি কয়েকটা কথা বলবো এই বিষয়ে। একটা দেখবেন, যাদের 15 বছরের ডিফারেন্স, আমাদের অমর্ত্য সেন স্যার, আরে নোবেল জয়ী, পৃথিবী খ্যাত একজন ব্যক্তি, তারও ডাক পড়েছে। সম্ভবত তার পিতা পুত্রের বয়স কম। উনার বয়সটা কত বলুন তো? তাহলে উনার পিতার বয়সটা কত? একটু যারা বয়স্ক লোকের আছে দেখুন, একটা সময় গ্রামের দিকে বিভিন্ন জায়গাতে বাল্য বিবাহটা প্রচলন ছিল, অল্প বয়সে বিয়ের প্রচলনটা ছিল। সেই অল্প বয়সে বিয়ে হলে স্বাভাবিকভাবে সন্তানটার আর পিতার সাথে বয়সের ডিফারেন্স হওয়াটা, কম হওয়াটা স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে, ভারতবর্ষে এই ধরনের কি কোনো গবেষণাতে পাওয়া গিয়েছে? প্রশ্ন এখানে, ভারতবর্ষের ইতিহাস আছে 70 বছর বয়স্ক লোকেরও সন্তান হয়েছে, এরম নাই? তাহলে কি বকলমে বলতে চাইছে 50 বছর ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে তারা? এরকম ব্যাপার তারা বলছে। মানে যা ইচ্ছা তাই করে মানুষকে প্রেশান করবে। আমাদের অজিউদ্দিন আখতারি, এরা 4 ভাই বোন, এর কাছে নোটিশ এসেছে নির্বাচন কমিশনের কাছে, নাকি খবর গেছে এর 2 ভাই বোন আরো কোথা থেকে পেয়েছে। তোমার সম্পত্তি ভাগ পাবে, রেডি থাকো। এই এর বলছি, এরা 4 ভাই বোন, এদের বাড়ি নোটিশ এসেছে, এরা নাকি 6 ভাই বোন। মানে যা এর বাপের যা সম্পত্তি আছে, যা ভাগ পেত, ওখান থেকে আবার কাটিং হবে। 2জন আবার এসছে কোথা থেকে। এই ধরনের শুধু অহেতুক মানুষকে হয়রানি করো। নোটবন্দির নামে হয়রানি করেছে, রাস্তায় দাঁড় করাও। আধার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে ভোটার কার্ড, ভোটার কার্ডের সাথে অমুক কার্ড, রেশন কার্ড ডিজিটাল করো, শুধু লিঙ্ক করো, শুধু রাস্তায় দাঁড় করিয়ে গেছে, লাইনে দাঁড়ানো। এইটাও একটা লাইনে দাঁড় করানো হচ্ছে। পেটে খিদে আছে, আমি খেতে পাচ্ছি না, আমার খাদ্য দরকার, সেই বলার সময় দিচ্ছে না। আমার মাথার উপরে ছাদের দরকার, বলার সময় দিচ্ছে না। স্কুলের টিচার দরকার, বলার সময় দিচ্ছে না। হসপিটালে ডক্টর দরকার, বলার সময় দিচ্ছে না। আমি কৃষক, আমি ডে লেবার, আমি খাটছি বেশি, শ্রমের মূল্যায়ন হচ্ছে না, মজুরি ঠিকঠাক পাচ্ছি না, মজুরি 750 টাকা করা হোক মিনিমাম, এই বলার সময় আপনাকে দিচ্ছে না। আপনাকে শুধু লাইনে দাঁড় করাচ্ছে আর ছুটাচ্ছে। এটা হচ্ছে একটা চক্রান্ত। এই চক্রান্তকে ধ্বংস সকলে একসাথে থেকে করতে হবে, অন্যথায় আপনি আমি এই চক্রান্তের জালে জড়িয়ে পড়ব। তাই অনুরোধ করে যাচ্ছি, একটা কথা বলে যাচ্ছি, আপনারা নির্বিঘ্নে আতঙ্ক মুক্ত থাকবেন। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আমি উদাহরণ দিলেও আপনি উদাহরণও দিয়ে দিচ্ছি। সাপে কাটা রুগী 100 মিনিটের মধ্যে তার শরীরে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম দিলে সে বেঁচে যেতে পারে, মেডিকেল সায়েন্স বলছে। আবার দেখবেন গ্রাম্য এলাকায় খুঁজলে আরো বেশি পাবেন, গ্রামে যারা চাষবাস যেখানে বেশি হয়, সাপে কাটা রুগী সাথে সাথে মারা যায় হয়তো।
তাহলে কি আপনি মিথ্যে কথা বলছেন না মেডিকেল সায়েন্স ভুল? বলুন। আপনিও মিথ্যা বলছেন না, মেডিকেল সায়েন্সের গবেষণাটাও সঠিক। তাহলে সাথে সাথে কেন মরে? আতঙ্কে মরে যায়। সাপে কামড়ে যে মরে যাব, এই একটা আতঙ্ক। ওর নার্ভ হার্টফার্ট ফেল করে মরে। ও কিন্তু বিষের জন্য মরে না। সাপে কেটে যে বিষ, সাপের বিষে কিন্তু মরে না। 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিগ্রাম তার শরীরে প্রয়োগ করা যায় তাহলে সে বেঁচে যেতে পারে, কিন্তু মরে আতঙ্কে। তাহলে আমরা যদি এসআইআর এর আতঙ্কে থাকি, তাহলে আমরা লড়াইতে কিভাবে করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে? তাহলে আপনাদেরকে আতঙ্কেতে ফেলতে চাইছে। আর এত পড়তাম না, মমতা ব্যানার্জি ফেলেছে আপনাদের, আমাদেরকে মাথায় রাখবেন। প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি দিয়েছে। মমতা ব্যানার্জি যদি অফিসার না দিত এতক্ষণ এসআইআর। প্রায় 300 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করা হয়েছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা সরকার টাকা দিচ্ছে এসআইআর করার জন্য। এটা খোঁজ নিয়ে দেখে নিন। সাপ হয়ে কামড়াচ্ছে, এখন ওজা হয়ে ঝাড়ছে। আমি আপনাদের বলবো, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। কারো দয়াতে, কারো আশীর্বাদে আপনার না ভোটাধিকার কেড়ে নেবে, কারো অভিশাপে, কারো আশীর্বাদ। কেউ অভিশাপ দিয়েছে আপনার ভোটাধিকার কেড়ে নেবে, আর কেউ আশীর্বাদ করছে আপনার ভোটাধিকার পাইয়ে দেবে। ইল্লিগাল কোনো ভোটারকে লিগাল করতে আমরা দেব না, যেমন ঠিক লিগাল ভোটারকে আমরা ইল্লিগাল ঘোষণা করতে দেব না। আর্টিকেল 326 আমাদের কনস্টিটিউশন রাইট। আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে, ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে, এটাই আমাদের মানদণ্ড। শুনছিলাম মাধ্যমিকের নাকি অ্যাডমিটে অনেক জায়গায় অ্যাকসেপ্ট করছে না, সার্টিফিকেট চাইছে। ও ভোটদান করতে গেলে মাধ্যমিক পাস হতে হবে, এরকম কোনো নিয়ম কি হয়েছে নাকি? যে পড়াশোনা করেনি সে সার্টিফিকেট কোথায় পাবে? পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার। সরকার যদি পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিত তাহলে হতো 1 নম্বর। আর রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী 14 বছর পর্যন্ত প্রত্যেকটা ভারতবর্ষের শিশুর বুনিয়াদী শিক্ষা অর্জন করা আইন করতেই হবে তাকে। তাহলে 14 বছর মানে কোন ক্লাস অবধি হচ্ছে? 1 নম্বর। ভোটদানের স্বাধীনতা কত বছরে? 18 বছরে। ভোটদানের স্বাধীনতা 18 বছর, আর 14 বছর পর্যন্ত পড়তেই হবে বলা হচ্ছে। এই যদি বলতো 18 বছর কি 19 বছর 20 বছর অবধি পড়তে হবে, তাহলে আমার 18 বছরের ভোটার আসছে, তাহলে আমি সমতুল্য কার্ড দেখাতে পারবো। কত জায়গায় ফাঁক ফোকর রেখে শুধু পেরেশানি করা হচ্ছে। আর মমতা ব্যানার্জি গল্প দিচ্ছে। যত দোষ তো তৃণমূল কংগ্রেসের, যত দোষ। এই যে পেরেশানি হচ্ছে, এই পেরেশানি করার মূল হোতা হচ্ছে বিজেপি। আর বিজেপিকে এই হয়রানি করার প্ল্যাটফর্ম পশ্চিমবাংলায় তৃণমূল দিচ্ছে। এটুকু মাথায় রাখবেন। এখন এরা সাপ হয়ে কামড়ে ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। সতর্ক, সজাগ থাকবেন। আমি আবারও বলছি, এখন তো যেতে স্টে আসেনি, সুতরাং আমি আপনাদের বলবো, যারা হেয়ারিংয়ে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো, কি রিসিপ্টটা নিতে ভুলবেন না। হেয়ারিংয়ে যাচ্ছেন না আপনার কাছে নেই, আপনি গেলেন, আপনাকে হেয়ারিংয়ে যায়নি বলে অলরেডি কেটে উড়িয়ে দেবে, বলে এর অস্তিত্ব নাই। কি বলবে? এর অস্তিত্ব নাই, এই বাংলাদেশি অমুক জায়গার মানুষ, ওই জন্য ভয় আসেনি। তাহলে কি বিপদ হয়ে যাবে। আর আমরা আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত, অলরেডি আমার করা আছে মামলা, আর বিষয়টাকে নিয়ে করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আপনারা সজাগ, সতর্ক থাকবেন। আগামী 21শে জানুয়ারি কলকাতা রাজপথে আসা হচ্ছে তো নাকি? কারা কারা আসছেন? আপনারা শুধু নাই, মায়েদেরকেও সাথে করে নিয়ে আসতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।